মাঝে কেটে গেছে কয়েকটা মাস। দিনগুলো যেন চোখের পলকে কেটে গেছে। কথায় আছে ভালো সময় খুব দ্রুত কেটে যায়। উষার কাছেও তেমনটাই মনে হলো। দিনগুলো যেন স্বাভাবিকের চেয়ে বেশি তাড়াতাড়ি চলে গেছে। অ্যাডমিশন, এক্সাম সব মিলিয়ে মাসগুলো খুব দ্রুতই কেটে গেছে। এই কয়েক মাসে মেহরাবের সাথে উষার সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। দুজনের মাঝে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক গড়ে উঠেছে। উষা ভার্সিটিতে ভর্তি হয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। কয়েকটা ক্লাসও করেছে। তানজিলা আরও একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। পাবলিকে দুজনের একজনও চান্স পায়নি। যদিও উষা পাবলিকের জন্য সেভাবে পড়েনি। অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হলে পড়াশোনা বেশ ফাঁকিবাজি করেছে উষা। পড়াশোনা বাদ দিয়ে রিনির কাছে যেয়ে বসে থাকতো, আড্ডা দিত। পড়াশোনার ধারে কাছে এমন ঘেঁষেনি। মেহরাবও ওকে বেশি প্রেশার দেয়নি। সেই মতে যতটা ফাঁকিবাজ করা যায় ঠিক ততটাই ফাঁকিবাজ করেছে উষা। ফলস্বরূপ পাবলিকে চান্স পায়নি। পাবলিকে চান্স পাওয়া নিয়ে ওর মাঝে কোনো হেলদোলি নেই। ও ভাষ্যমতে এ তো পরে পাবলিকে চান্সও পাবে না, কারণ ওর পক্ষে এ তো পড়া সম্ভব না। মেহরাবও বেশি জোর করেনি, কারণ এইচএসসির সময় উষাকে বেশ প্রেশার দিয়েই পড়িয়েছে। পড়ার ফাঁকিবাজ মেয়েটা যে এতটা পড়েছে এই অনেক। ও সমর্থ আছে নিজের বউকে প্রাইভেটে পড়ানোর। সেই মতে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে। পরপর 3টে ক্লাস শেষ করে ভার্সিটির ক্যান্টিনে এসে বসলো উষা আর তানজিলা। দুজনের অবস্থায় কাহিল। এখনও 2টো ক্লাস বাকি আছে, কিন্তু দুজনের একজনও ক্লাস করার মোড নেই। উষা তানজিলার দিকে তাকালো। তানজিলা বেশ আইসি মেজাজে বসে আসে। দেখে মনে হচ্ছে এইমাত্র ঘুরে ফিরে মুড ঠিক করে এসেছে। উষা ভুরুকুসকে জিজ্ঞেস করলো, কী রে পেতনি, এখনও 2টো ক্লাস বাকি, সে খেয়াল আছে? এ তো ফুরফুরে মেজাজে আছিস কী করে? চাইলেই থাকতে পারা যায়, আর ক্লাস দুটো কেন হাফ ক্লাসও হওয়ার চান্স নাই। সো চিল জানো, আমি তো চিল মোডে এখন বাড়ি যাব। ক্লাস হওয়ার চান্স নাই মানে? একটু পরে বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হবে, তাই ক্লাসে ক্যান্সেল করা হয়েছে। উষা ছোটোখাটো চিৎকার দিয়ে উঠল, ইয়াহু! হুট করে চিৎকার দেওয়ার আশেপাশে কিছু মানুষ ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। উষা অপ্রস্তুত হয়ে গেল, অস্বস্তি হলো। সবাই পুনরায় নিজেদের নিয়ে ব্যস্ত হলো। উষা তানজিলার দিকে ঝুঁকে বলো, ক্লাস যেহেতু নেই, তাহলে চল বাড়ি চলে যাই। তানজিলা কপাল কুঁচকে বলো, এই তুই ইদানিং বাড়ি বাড়ি করিস কেন? ভার্সিটিতে এসেও দুদণ্ড শান্তিতে বসিস না। বাড়িতে কি তোর? বাড়িতে জামাই রেখে এসেছিস? জানিসই তো রিনি আপুর শরীর ভালো না। আম্মু সারাদিন রান্নাবান্না ঘর সামলায়। আমি থাকলে আপুর খেয়াল রাখতে পারবো। তুই গেলে চল, না হয় আমি একাই চলে যাচ্ছি। উষা উঠে দাঁড়ালো। তানজিলা ওর সাথে উঠতে উঠতে বলল, আমারও এখান থেকে কাজ নেই, এর চেয়ে ভালো বাড়ি যাই। তোর ভাইয়ের সাথে একটু প্রেমালাপ করি, কাজ দিবে। উষার চোখ ছোট ছোট করে তাকালো। বেস্ট ফ্রেন্ডকে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে যেন ও ভুল করে ফেলছে। শেষে কিনা নিজের বড় ভাইয়ের প্রেমালাপকে শুনতে হচ্ছে। তানজিলা উষার চাহনি পাত্তা দিল না। এদিকে গেল সামনের দিকে। ভার্সিটি থেকে বেরিয়ে দুজন দুজনকে বিদায় দিয়ে দুই দিকে চলো। ভার্সিটি থেকে দুদিকে দুজনের বাড়ি, তাই এখন আর একসাথে যাতায়াত হয় না দুজনের। উষা বাড়ির ভিতরে প্রবেশ করেই আগে ছুটল রিনির রুমের দিকে। এটাও নিত্যদিনের কাজ। বাড়ি এসেই আগে রিনির কাছে যাবে। রিনি আগের চেয়ে বেশ মুটিয়ে গেছে, পেট ফুলে ঢোল হয়ে গেছে বলা চলে। উষা তো শিওর রিনির যমজ পুস্কো হবে। রিনি আর মাহিন এখন নিজের ঘরেই থাকে। রিনির ওপরে উঠতে কষ্ট হয় বলে অনেক আগেই ওরা নিচে শিফট হয়েছে। উষা রুমে ঢুকে দেখতে পেল রিনি খিস মেরে বসে আছে, চোখ মুখ উসকে পেটে হাত রাখা। উষা ছুটে গেল রিনির কাছে, পাশে বসে হন্তদন্ত হয়ে ব্যাকুল কণ্ঠে শুধালো, আপু কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। ব্যথায় প্রলোভে রিনি কিছু বলতে পারছে না, দাঁত খিচিয়ে রয়েছে। উষা বিচলিত হলো, কি করবে কিছু বুঝতে পারলো না। পেটে ব্যথা করছে? ভাইয়া কোথায়? রিনি কোনো মতে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, পেটে প্রচণ্ড ব্যথা করছে। তোর ভাইয়া অফিসের জরুরি মিটিংয়ে গেছে, ও যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। কী যে করো না তুমি, দাঁড়াও আমি আম্মুকে ডেকে আনছি। উষা ছুটল রান্নাঘরে দেখে সায়রা বেগম নিশ্চয়ই রান্না করছেন এই সময়। তড়িৎ গতিতে রান্নাঘরে যেন হুড়মুড় করে বলল, আম্মু দেখে যাও আপু কেমন করছে। দুজন মিলে রিনির রুমে এলো। রিনির অবস্থা বেশি ভালো না। সাহেরা বেগম উষাকে তাড়াতাড়ি করে মাহিনকে ফোন করতে বললেন। এমন একটা সময় বাড়িতে কোনো ছেলে নেই, রিনিকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে।
উষা মাহিনের নাম্বার ডায়াল করবে এমন সময় তাড়াহুড়া করে রুমে ঢুকলো মাহিন। রুমে প্রবেশ করে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? উষা বলল, আপুর পেটে ব্যথা করছে, এখনই আপুকে হসপিটালে নিতে হবে। এই জন্য আমি বারবার করে যেতে চাইছিলাম না। আমার কথা শুনলে তো? এই সময় আমার তোমার পাশে থাকাটা জরুরি ছিল, কিন্তু তুমি কি করলে? মাহিনের কথার মাঝে ওকে থামিয়ে দিলেন শায়লা বেগম। বলেন, মাহিন, এটা বকাবকির সময় না। মেয়েটা কষ্ট হচ্ছে, ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিতে হবে। তাড়াতাড়ি। মাহিন কোনো দিকে তাকালো না, এক ঝটকায় রিনিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। ওদের পিছনে উষা আর শায়লা বেগমও ছুটল। হসপিটালের করিডোরে চিহ্নিত মুখে বসে আছে সবাই। ভিতর থেকে কোনো শব্দ আসছে না। একটু আগে রিনি চিৎকার ভেসে আসছিল। রিনি মেয়েটা বেশ সাহসী এবং শক্ত মনের। সারা রাস্তায় দাঁতে দাঁত খিঁচেছিল, কিন্তু শেষমেশ ব্যথা তীব্রতায় কান্না করে দিয়েছে। রিনির কান্নায় উষা নিজেও কান্না করে দিয়েছে। মাহিনীর মনের মাঝে বড় বইছে। নিজের প্রিয়তমা স্ত্রী কান্না যেন ওর বুকে বিচ্ছিল। মেহরাব একটু আগে এসে পৌঁছেছে। মিটিং কোনো মতে শেষ করে মাহিন বেরিয়ে এসেছিল। মেহরাব মিটিং সম্পূর্ণ শেষ করে কাজ করছিল। এমন সময় উষার কল পেয়ে ছুটে এসেছে। ভাইকে সান্ত্বনা দিয়ে এলো প্রেয়সীর কাছে। মেয়েটা এক কোণে বসে চুপচাপ কান্না করছে। মেহরাব পাশে বসে উষাকে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে শুধালো, কান্না করছে কেন বোকা মেয়ে? উষা কন্দরত অবস্থায় বলল, আপুর খুব কষ্ট হচ্ছে। কিভাবে কান্না করছিল আপনি জানেন? আমার তো আপুর কান্নার আওয়াজে কলিজা ছিঁড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি পারলে এক ঝটকে আপুর কান্না থামিয়ে দেই, কিন্তু এখন আপুর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কেন? আপু চুপ হয়ে গেল কেন? কি হয়েছে আপুর? কিছুই হয়নি ভাবি, ঠিক আছে, তুমি শান্ত হও। মেয়েরা উষাকে এটা সেটা বলে সান্ত্বনা দিচ্ছে। এর মাঝে ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। মাইনের মনে হলো ওর বুকের উপর থেকে পাথর নেমে গেল। মিনিট দশেকের মাঝে নার্স শুভ্ররাঙা তোয়ালে মুড়ে ফুটফুটে শিশুকে নিয়ে এলো। মাহিন এগিয়ে গেল সামনে, কাঁপা কাঁপা হাতে কোলে তুলে নিল বাচ্চাটাকে। এর মাঝে আরেকটা বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে এলো। সবার দৃষ্টিতে অবাকতার ছাপ। নার্স সবাই রিয়াকশন দেখে বলল, কংগ্রাচুলেশন মিস্টার মাহিন, আপনি যমজ বাচ্চার বাবা হয়েছেন। সবাই অবাক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রিনি প্রেগনেন্ট থাকা অবস্থায় কখনো জানতে চায়নি ওর ছেলে বেবি হবে নাকি মেয়ে। ও সবসময় ডক্টরকে জিজ্ঞেস করতো, আমার বেবি সুস্থ আছে তো? ছেলে মেয়ে ওর সেটা নিয়ে মাথা ব্যথা নেই, যেটাই হোক ওর তাতেই খুশি। ও সে ওর ফোলা পেট দেখে সবসময় বলতো, দেখো তোমার যমজ বেবি হবে। রিনি তখনই হেসে উড়িয়ে দিত, যদিও এর মাঝে মাঝে মনে হতো, কিন্তু সেভাবে পাত্তা দেয়নি। মেহরাব আরেকজনকে কোলে তুলে নিল। উষা ধীর পায়ে এসে মেহরাবের পাশে দাঁড়ালো। মেনমেনে কণ্ঠে বলল, আমি বাবুকে কোলে নিব, আমায় দিন। মেহরাব ওর দিকে ফিরল, কপাল ভাঁজ ফেলে বলল, এক বাবু আরেক বাবুকে কোলে নেবে, ব্যাপারটা এমন হয়ে গেল না? এখানে আপনি আরেক বাবু কোথা থেকে পেলেন? এই যে আমার শাশুড়ির বাবু দাঁড়িয়ে আছে, যাকে আমি মানুষ করছি। উষা লজ্জা পেল, লজ্জায় গাল লাল হয়ে উঠল। লজ্জাকে ঠেলে সরিয়ে দিয়ে বলো, তাহলে তো আপনার জেল হওয়া দরকার। মেহেরাব কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কেন? উষা দাঁত কেলিয়ে হেসে বলো, বাচ্চা মেয়েকে বিয়ে করার অপরাধে। বাহ ম্যাডাম, আমার কথায় আমাকে ফাঁসিয়ে দিলেন। উষা একটু ভাব নিয়ে বলল, দেখতে হবে না বহু টাকার, এখন পুষ্ককেই দিন তো আমার কোলে। এক প্রকার ছিনিয়ে মেহরাবের কোল থেকে পুষ্ককে কোলে নিয়ে তুলে নিল উষা। কোলে নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল বাচ্চাটার দিকে। মেহরাব তাকিয়ে আছে উষার হাসি মাখা মুখের দিকে। মেয়েটা বাচ্চা বেশ পছন্দ করে। যবে থেকে শুনেছি রিনির বাবু হবে, সেই থেকে বাবুদের নিয়ে তার কত প্ল্যানিং। ওর যেন আনন্দের শেষ নেই। এই যে ছোট ছোট হাতে পুষ্কুকে কোলে আগলে রেখেছে। উষা পারছে না পুষ্কুকে বুকের ভিতর ঢুকে ফেলে। মেহরাব মুগ্ধ নয়নে পেশির পানে তাকিয়ে রইল। উষা হুট করে মেহরাবের পাশে এসে দাঁড়ালো। মেহরাবের শার্ট খানিকটা টেনে ধরলো, ফিসফিসে কণ্ঠে বলো, একদিন আমাদেরও এমন একটা পুষ্কু হবে, আমি তাকে আদর করব। মেহরাব হাসলো মেয়েটার বাচ্চামো দেখে। ওর মতে ফিসফিস করে বলো, আগে বড় হও তারপর। উষার তেতে ওঠা বলল, আমি বড়ই আছি। মেহরাব একবার উষার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলো, অন্ধকার ব্যঙ্গ করে বলল, বাচ্চা? উষার ইচ্ছে করলো রাগে দুঃখে লোকটা মাথা ফাটিয়ে ফেলতে। ও কোনো দিক দিয়ে বাচ্চা? ভার্সিটিতে পড়ুয়া মেয়ে, আর যাই হোক বাচ্চা না। আর যদি বাচ্চাই হয়ে থাকে তাহলে তাকে বিয়ে করেছে কেন? উষার রাগের ঠোঁট কামড়ে ধরে বলল, আমি যদি বাচ্চা হয়ে থাকি তাহলে?
আমায় বিয়ে করেছেন কেন? আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসুন। সেটা তো দেওয়া যাবে না বউ। এই বাচ্চা মেয়েটাকে ছাড়া যে আমার এক মুহূর্তে চলবে না। তাকে দিয়ে দিলে আমি কিভাবে থাকবো? উষা কোনো উত্তর বলল না, কেবল মুখ ভেঙচি কাটলো। সব এই বজ্জাত লোকের ধান্দাবাজি, ধান্দাবাজ লোক একটা। নিকষ কালো আধারের চাদরে আচ্ছাদিত ধরণী, ব্যস্ত দিনের শেষে জ্বলন্ত থাকা হলুদ আলোয় পাটঘাট আলিঙ্গিত। গাড়ির হর্ন কমে এলো দূর থেকে, মাঝে মাঝে ভেসে আসে একটু একটু শব্দ। রাস্তার পাশে সোডিয়াম আলো জ্বলছে মিটি মিটি। ব্যালকনির রেলিংয়ে দুহাতে ভর করে বাইরের দৃশ্য উপভোগ করছে মেহরাব। যদিও ওর সামান্যতম ইচ্ছে নেই বাইরের দৃশ্য দেখার, তবুও দেখতে ইচ্ছে হচ্ছে। একা একা কার কতক্ষণ ভালো লাগে। সেই সন্ধ্যা থেকে রুমে বসে আছে। বসে বলতে কোলে ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করছিল। সন্ধ্যা থেকে এই পর্যন্ত হাতে গোনা দুবার উষা নামক রমণীর দেখা পাওয়া গেছে। সে এখন সংসার সামলাতে পুরো পুরো গিন্নি হয়ে গেছে। সারাদিন রান্নাঘর, রিনির পুচকু দুটো নিয়ে তার বেলা কেটে যায়। মেয়েরাব তো মাঝে মাঝে মনে হয় পুচকু দুটো রেনি আর মাহিনের না, বরং উষার। উষা সারাটা দিন ওদের নিয়ে মেতে থাকে। তিনি একা দুজনকে সামলাতে পারে না, তার উপর অসুস্থ শরীর। উষা তাই সারাদিন ওর কাছে কাছে থাকছে। সারাদিন পুস্কুদের নিয়ে কেটে যায় ওর বেলা। ইদানিং পড়াশোনায় মনোযোগ নেই মেয়েটার, ঠিক মতো ভার্সিটিতেও যাচ্ছে না, বাচ্চাদের নিয়ে মেতে আসে। মেয়েরা ভেবে নিল উষাকে কড়া করে কিছু একটা বলতেই হবে, না হলে মেয়েটা শুধরানোর না। মেহরাব একটা জিনিস কয়েকদিন ধরে লক্ষ্য করছে, উষা ওকে কিছু একটা বলতে চাইছে। মেহরাব কিছুটা আন্দাজ করতে পারছে, সেই জন্য ইচ্ছে করে বুঝেও না বুঝার ভান করেছে। উষার কথায় কাজে ইঙ্গিতে মেহরাবকে বুঝিয়ে দিচ্ছে, তবুও ও এমন ভাব করছে যেন ও কিছুই বুঝতে পারছে না। সব কাজ শেষ করে রুমে প্রবেশ করলো উষা। চোখ বুলালো পুরো রুমে। রুমের কোথাও মেহরাবকে না দেখে ভুরু কুঁচকে নিল। উকি দিয়ে দেখে নিল ব্যালকনি। কাঙ্ক্ষিত মানুষটা দেখা পেতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উষা একবার নিজের দিকে তাকালো। পরনের জামা ঘামে ভিজে গেছে, সাথে শরীর থেকে বমির গন্ধ ভেসে আসছে। পুচকেকে খাওয়াতে গিয়েছিল ও। খাওয়ার মাঝে পুচকে বমি করে নিজের শরীরের সাথে ওকেও মাখিয়ে দিয়েছে। উষা এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেয়েরা ব্যালকনি থেকে এতক্ষণ উষার কাণ্ডই দেখছিল। উষা বেরিয়ে এলো মিনিট 10-এর মাথায়। পা রাখলো ব্যালকনিতে। মেহরাবের থেকে দুহাত দূরত্ব রেখে দাঁড়ালো। মেয়েরাব ইচ্ছে করে ভান ধরে থাকতে চাইলো, কিন্তু সেটা হতে দিল না উষা। মেয়েটা গোসল করে বেরিয়েছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, জামার পিছনের দিকটা ভিজে যাচ্ছে। সেই খেয়াল তার আছে? সারাদিন সবার খেয়াল রেখে বেড়ায়, আর নিজের বেলায় শূন্য। মেহরাব ব্যস্ত হাতে উষার চুলের ভাঁজে তোয়ালে চালাতে চালাতে প্রশ্ন করলো, খেয়াল কোথায় থাকে তোমার? চুলের পানিতে যে জামা ভিজে যাচ্ছে সে খেয়াল আছে? সারাদিন সবার খেয়াল রাখলে হবে, নিজের খেয়াল কে রাখবে? উষা ঘাড় ঘুরিয়ে তাকালো। অন্তঃপর একগাল হাসি নিয়ে বলল, আপনি? আমার খেয়াল রাখার জন্য তো আপনি আছেন। মেয়েরাব এক পৃষ্ঠে কথা বলার মতো কিছুই পেল না। মেয়েটা ভালোই কথার জবাব দেওয়া শিখেছে। তাকে এখন কোনো কথা বলে পার পাওয়া মুশকিল হয়ে গেছে। মেয়েরাব চুল মুছতে মুছতে প্রশ্ন ছুড়ল, এতক্ষণে ঘরে আসার কথা মনে পড়ল? না এলে তো পারতে পুচকুদের কাছে থেকে যেতে। শেষের কথাটা তীব্র অভিমান নিয়ে বলল মেহরাব। উষা বলো, এভাবে বলছেন কেন? আমি ইচ্ছে করেছিলাম নাকি? আপু দুজনকে একা সাথে সামলাতে হিমশিম খাচ্ছে। তার উপর আপু অসুস্থ, তার জন্য তো আসতে দেরি হয়েছে। সবার জন্য আপনার সময় হয়, সবার জন্য আপনার চিন্তা হয়, সবাইকে আপনার চোখে পড়ে, শুধুমাত্র একজন ছাড়া। উষা কপাল কুঁচকে প্রশ্ন করলো, সেই একজনটাকে? মেহরাব সেকেন্ডের সময় ব্যয় করলো না, ঝটপট উত্তর দিল, কি আবার আমি? উষা হো হো করে হেসে উঠল। গা দুলিয়ে হাসছে মেয়েটা, হাসির দাপটটা পুরো শরীর দুলছে। ততক্ষণে উষার চুল মোছা শেষ, টাওয়ালের পাশে রেখে মেহরাব আঁকড়ে ধরল উষার কোমর। মেয়েটা হেসেই যাচ্ছে। উষার খিলখিল শব্দে মেহরাবের বুকে সমুদ্রের উতাল ঢেউয়ের ন্যায় আছড়ে পড়ছে। অশান্ত মনটা শান্ত হয়ে যাচ্ছে মেয়েটার হাসিতে। মেহরাব একধানে তাকিয়ে আছে প্রেয়সীর হাসি মুখের পানে। উষা হাসতে হাসতে এক দৃষ্টিতে থমকে গেল। মেহরাবের দৃষ্টিতে দৃষ্টি ঠেকাতেই চুপ মেরে গেল। উষাকে থামতে দেখে মেহরাব জিজ্ঞেস করলো, কি হলো, থামলে কেন? কিছু না। দুজনের মাঝে নীরবতা। উষা কিছু মনে পড়তে মেহরাবের গলা জড়িয়ে ধরল। হুট করে গলা জড়িয়ে ধরায় মেয়েরা কিছুটা চমকালো, তবে মুখে সেটা প্রকাশ করলো না। উষা মিহি কণ্ঠে বলল, শুনুন না। বলো, শুনছি।
উষা আরও কিছুটা নিকটে এলো, দৃঢ় কণ্ঠে বলল, একটা জিনিস চাইবো, দিবেন? দেওয়ার মতো হলে দেব। উষা গাল ফুলিয়ে বলল, তাহলে বলবো না। মেয়েরা ভুরুকুচকে চাইলো। ও হয়তো বুঝতে পারছে উষা কী চাইতে পারে। মুখে বলো, তাহলে বলো না। আপনি এমন কেন? কোথায় বউ একটা জিনিস চাইছে সেটা এনে দিবেন? তা না করে কেমন করছেন? বউ উল্টোপাল্টা জিনিস চাইলেই এনে দিতে হবে এমন কোনো কথা নেই। উল্টোপাল্টা জিনিস না দাও তাহলে কি? উষা থেমে গেল। মেহরাব কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কি চাও? ঝটপট বলে ফেলো। উষা মেহরাবের দিকে এগিয়ে গেল। মুখটা মেহরাবের কানের কাছে নিয়ে ধীর কণ্ঠে বলল, পুস্কু। মেহরাব থমকে গেল। মনে মনে এই ভয়টা পাচ্ছিল। মেয়েটা নতুন পাগলামো শুরু করেছে। রিনের পুস্কু দুটো নিয়ে বাড়ি আসার পর থেকেই ওর মাথায় পুস্কুর ভূত চেপেছে। হুটহাট একজনকে কোলে করে নিয়ে এসে বলবে, আমাদের এমন একটা পুস্কু হলে কেমন হবে? মেহরাব সেসব পাত্তা দেয়নি। আজ তো সরাসরি বলে বসলো। এখন কি উত্তর দেবে মেহরাব? মেহরাবকে চুপ করে থাকতে দেখে উষা পুনরায় বলে উঠল, কি হলো, কিছু বলছেন না যে? কেন দিবেন না আমায়? আমার পুস্কু চাই। সময় হলে পাবে, কোনো সময় টমায় না। আমার এখনই চাই। জেদ করে না উষা। আর না পুস্কু মামা বাড়ির মোয়া। আমি চাইলেই আর তোমায় এনে দিলাম। আমার পুস্কু চাই মানে চাই। উষার এক জেদ। ওর চাই মানে চাই। কোনো কথা শুনছে না মেয়েটা। মেয়েরা পোশাকে নিজের কাছে টেনে বলো, দেখো তোমার বয়স কম, ছোট মানুষ তুমি, একটা বাচ্চা সামলানোর এ তো সহজ না। প্রেগনেন্সির সময় অনেক সমস্যা হতে পারে। আর বাচ্চা নেওয়ার সময় তো চলে যাচ্ছে না, তাই না? তুমি এখন ভাবি পুস্কু দুটোই সামলাও। ওদের থেকে ট্রেনিং নাও, পরে আমাদের পুস্কু এলে তাকে সামলাতে তোমার সুবিধা হবে। উষা তির্যক দৃষ্টিতে মেহরাবের দিকে তাকে জিজ্ঞেস করলো, আপনি আমায় পুস্কে এনে দিবেন না? আপাতত না। দিবেন না? বললাম তো না। এখন তুমি ছোট, আগে বড় হও তারপর। আপনি এমন করছেন কেন? ভার্সিটিতে পড়ি আমি, ভার্সিটির পড়ুয়া মেয়ে আর যাই হোক, ছোট না। তার চেয়ে বড় কথা, আমি বাচ্চা সামলাতে পারবো। আমার কাছে তুমি বাচ্চা। উষার মেজাজ খারাপ হলো। মেহরাবের বুকে ধাক্কা দিয়ে বলো, বাচ্চা মেয়েকে বিয়ে করেছেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছে। মেহরাব উষাকে ছাড়ল না, বরঞ্চ আরও কাছে টেনে নিল। উষা মেহরাবের হাতে চিমটে কাটলো। চিমটেটা এতটাই জোরালো ছিল যে মেহরাব উষাকে ছেড়ে দিতে বাধ্য হলো। ছাড়া পেতে উষা গট গট পায়ে রুমে চলে গেল। মেহরাব ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ব্যালকনি থেকে রুমে প্রবেশ করলো মেহরাব। উষা গুটিসুটি মেরে বিছানার এক পাশে ঘুমিয়ে আছে। মেহরাব রুমের লাইট নিভিয়ে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। অন্তঃপর এগিয়ে গেল বিছানার কাছে। মেয়েটা এমনভাবে শুয়ে আছে, একটু এদিক সেদিক হলে পড়ে যাবে। মেয়েরাব উষাকে একটানে নিজের কাছে নিয়ে এলো। আঁকড়ে ধরল উষার কোমর। উষা ছাড়াই পাওয়ার জন্য মোছড়ামুছি শুরু করে দিল। মোছড়ামুছড়ি করছো কেন? সমস্যা কি? সমস্যা আমার না আপনার। কাছে টেনছেন কেন? মেহরাব কণ্ঠস্বর নেশালো শোনালো রোমান্স করতে। উষা মেহরাবের বুকে ধাক্কা দিয়ে বলো, আপনার বউ এখনো ছোট, তাই নো রোমান্স, অন্যে দূরত্ব। দূরে যান বলছি। মেহরাব ঠোঁট কামড়ায় হাসলো। মেয়েটা তার কথায় জালে তাকে ফাঁসাচ্ছে। ভেবে ওর ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, আমার কথায় আমাকে ফাঁসাচ্ছ? উৎসাহ এক উত্তর করল না। মেহরাবের কাছ থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল, যতদিন আমার আবদার রাখতে রাজি না হবেন ততদিন আমার আশেপাশে ঘেঁষবেন না, বলে দিলাম। আশেপাশে ঘেঁষলে খবর আছে। মেহরাবের থেকে নিজেকে ছাড়িয়ে দুজনের মাঝে কোলবালিশ দিয়ে দিল। অন্তঃপর ওদিকে ফিরে শুয়ে পড়ল। পাশ থেকে মেহরাব বলে উঠল, এখনও এভাবে দূরে ঠেলে দিচ্ছ তো? যখন থাকবো না তখন খুঁজেও পাবে না। উষা ওর কথায় পাত্তা দিল না। যেই লোক এই আবদার পূরণ করতে না, তার সাথে কিসের ভালোবাসা? বেশি কিছু কি চেয়েছি? উফ, সামান্য একটা পুস্কু চেয়েছি, দিয়ে দিলেই তো হয়। বজ্জাত লোকটা ওর কথা শুনলে তো। এখন বোঝো মজা। মাঝে কেটে গেল সপ্তাহখানেক সময়। উষার দিনগুলো কিভাবে যেন কেটে যাচ্ছে। সব সময় শেষ করে রুমে এসে ঢুকলো। পুরো রুমে কেউ নেই, থাকার কথাও না। মেহরাব অফিসের কাজে দুদিনের জন্য শহরে বাইরে গেছে। মেহরাব না থাকায় রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। উষা সারাদিনের রুমে আসতে ইচ্ছেই করে না। মেহরাবও নেই, জ্বালানোটার ও কেউ নেই। মানুষটাকে ভীষণ মনে পড়ছে। তার পাগলামা মিস করছে। হুটহাট জড়িয়ে ধরা মিস করছে। মাঝে রাগ করে দুদিন কথা বলেনি। দুদিন আর কত পাগলামো। শেষমেশ লোকটার কথায় ওকে মেনে নিতে হয়েছে। কি আর করার।
গভীর ঘুমে মগ্ন উষা। সারাদিনের কাজ শেষে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে মেয়েটা। ঘুমের এই সেতুটাই যে কতক্ষণ যাবৎ বিছানার পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা সে কখন থেকে বাজছে তার খেয়ালও ওর নেই। ও ঘুমে মগ্ন। একে একে 3বার বাজতে বাজতে ফোন কেটে গেল। 4বারের মাথায় যখন বেজে উঠল, উষা গভীর ঘুম ছুটে গেল। হাতুড়ে ফোন খুঁজে কাজে গুছালো। ওপাশ থেকে শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, ঘুমাচ্ছিলে? উষা ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, হুম। সরি, তুমি যখন ফোন দিয়েছিলে আমি তখন মিটিংয়ে ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। হঠাৎ এতগুলো কল দেওয়ার কারণ? উষা সাহসা করে মনে করতে পারল না। ও মেহেরাবকে কল দিয়েছিল, কিন্তু কেন? হ্যাঁ, মনে পড়েছে, মানুষটাকে মিস করছিল তাই। ইচ্ছে করছিল মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখতে। সেই জন্যে পরপর 5টা কল দিয়েছিল। মিস করছিলাম। মেহেরাব অবাক হলো। অবাকতার রেশ ধরেই বলো, কি? আমি ঠিক শুনছি তো? মিসেস মেহেরাব আমার মিস করছে? মিস করতে পারে না বুঝি? তা পারো, কিন্তু এর আগে কখনো মিস করনি তো, তাই অবাক হচ্ছি। উষাস ঠোঁট উল্টালো। আদুরে গলায় বলো, আজ আমাকে ভীষণ মনে পড়ছে। ইচ্ছে করছে শব্দ করে জড়িয়ে ধরতে, কিন্তু আমি তো তোমার চেয়ে অনেক দূরে। উষা মন খারাপ করে বলো, হ্যাঁ। মেহেরাব ভাবভঙ্গিতে জিজ্ঞেস করলো, তাহলে কি করা যায় বলুন তো মিসেস মেহেরাব? কি আর করার, আপনার কাজ কত দূর? আজ রাতে শেষ মিটিং ছিল, সেটা শেষ করে এলাম। ও আচ্ছা। মেহেরাব বলো, তুমি এখন ঘুমদের বউ। সকাল সকাল দেখবে তুমি তোমার বরের বুকে তাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছো। কিভাবে সেটা এলেই দেখতে পাবে। বলুন না প্লিজ। তোমার কাছে আসার জন্য আমি বেরিয়ে পড়েছি। আশা করি সকালের আগে পৌঁছে যাব। উষার তড়িঘড়ি বললে উঠল, পাগল আপনি? সারাদিন কাজ করে এখন রেস্ট নেবেন, তা না করে এতটা রাস্তা ড্রাইভ করে আসবেন? এই পাগলামি কোনো মানে হয়? আমার বউ আমাকে মিস করছে, আর আমি এখনও ঘুমাবো? তোমার কি মনে হয় আমার ঘুম হবে? তার চেয়ে ভালো ড্রাইভ করে চলে আসি। আর আমার সারা রাত ড্রাইভ করার অভিজ্ঞতা আছে। শোন, নো টেনশন মিসেস। তাই বলে? কোনো কথা না, আমি যেটা বলছি সেটা শোনো। উষা মিনমিন করে বলো, এখন আর আমার ঘুম হবে না, তার চেয়ে ভালো আপনার সাথে কথা বলি। যেটা তোমার ইচ্ছে। উষা বিছানার সাথে হেলান দিয়ে বসলো। দুজন জুড়ে দিল রাত্রির যত কথা। যদিও বেশি কথা উষা বলছে, মেহেরাব কেবল শুনে যাচ্ছে। উষার মনে হলো ও রাতে জেগে প্রেমিকের সাথে কথা বলছে। দুজনের কথার মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি হচ্ছে। উষা কী যেন বলতে ওপাশে মেহেরাব হেসে কোটি কোটি হওয়ার জোগাড়। উষা মন দিয়ে মানুষটার হাসির শব্দ শুনছে। মেহেরাবকে সচরাচর এভাবে হাসতে দেখা যায় না। আচমকা অপর পাশে বিকট শব্দ হলো। সব যেন সেকেন্ডের ব্যবধানে থমকে গেল। ওপাশ থেকে মেহেরাবের হাসির শব্দ শোনা যাচ্ছে না আর। থমকে গেল চারপাশ। থমকে গেছে সব কিছু। নিস্তব্ধ গুমোট স্থবিত পরিবেশ। দূর থেকে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ ডাক, যা আত্মচিৎকারে রূপান্তরিত হয়েছে। উষার তন্দ্র খেয়ে বসে রইল কিছুক্ষণ। মিনিটের ব্যবধানে কী হলো ওর মাথায় কিছুই ঢুকলো না। সব যেন ওর চিন্তার ভাবনা চেতনার উপর দিয়ে গেল। আচমকা একটা বিকট শব্দ, অন্তঃপর শুনশান নীরবতা। ওপাশ থেকে অপ্রিয় মানুষটার হাসির শব্দ আর শোনা যাচ্ছে না। শান্ত নীরব সব কিছু যেন জ্বর হয়ে যাওয়ার পরে শান্ত পরিবেশ। মিনিট 2 বাদে উষার ধ্যান ফিরল। বোধগম্য হলো ঘটনা। কী করবে সেটা বুঝতেও সময় খানিকটা লেগে গেল। স্তম্ভিতে ফিরে পেলেই উষার তড়িৎ গতিতে মেহেরাবকে ডাকা শুরু করলো। এই যে শুনছেন, কি হয়েছে? কিসের শব্দ হলো? আপনি কথা বলছেন না কেন? আপনি ঠিক আছেন তো? শুনছেন? ওপাশ থেকে কথার বিপরীত কোনো শব্দ বেশি এলো না। উষা মেহেরাবের থেকে কোনো উত্তর না পেয়ে ব্যাকুল হলো। মনের মাঝে অস্থিরতা শুরু হলো। আকুলতা নিয়ে মেহেরাবকে ডাকা শুরু করলো। এই যে শুনছেন মিস্টার লুচু, কথা বলছেন না কেন? এই কথা বলুন না। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না? আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না? আমায় জ্বালিয়ে আপনি কী মজা পান বলুন তো? আর কত জ্বালাবেন আমায়? এ তো জ্বালিয়েও শান্তি হচ্ছে না আপনার। এই কথা বলুন না। একটু আগে কি সুন্দর হাসছিলেন, এখন হাসুন না। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। ওপাশের মানুষটার কান অবধি পৌঁছল না উষার আকুলতা মেশানো ডাক। থমকে আছে ওপাশের পরিবেশ। কোনো শব্দই আসছে না। এতক্ষণ মেহরাবের ড্রাইভ করার শব্দ বেশি আসছিল, এখন সম্পূর্ণ নিস্তব্ধতা সব। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না উষা। গলার কান্না এসে জমল। বুকের মাঝে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। কু গাইছে মন।
মেহরাব, এই মেহরাব, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? এই যে দেখুন, আমি আপনার নাম ধরে ডাকছি। শুনতে পাচ্ছেন আপনি? আপনি না আমার মুখে আপনার নাম শুনতে চেয়েছিলেন? এই দেখুন, আমি ডাকছি আপনাকে। সারাদিন না এমন কেন করছেন? কথা বলুন না। দেখুন, আমার কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। আমি কান্না করে দিব বলে দিলাম। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল উষা। এক পর্যায়ে শব্দ করে কান্না করে দিল মেয়েটা। ওর কান্নার শব্দ ওপাশের মানুষটা সহ্য করতে না পারে না, তাই নাকি বুকে বিঁধে উষার কান্না। কিন্তু এখন কি সুন্দর চুপ করে আছে। উষা কান্না করছে, তার প্রেয়সী কান্না করছে, তা মানুষটার মাঝে হেলদোলও নেই। উষা এবার উঠে দাঁড়ালো, কান্না করতে করতে ছুটল রিনির রুমে দেখে। রাত এখন 2টা বেজে 3 মিনিট। উষার আশেপাশে কিছু দেখলো না। নক করতে লাগলো রিনিদের রুমের দরজা। মিনিট যেতে রুমের দরজা খুললো মাহিন। ঘুম ঘুম চোখে কিছু বলবে, তার আগে উষার কান্নার শব্দে ওর ঘুম ছুটে গেল। নিজেকে সামনে তড়িঘড়ি জিজ্ঞেস করলো, উষা কান্না করছো কেন বোন, কি হয়েছে? উষার কান্না দাপটে হেসকে উঠে গেছে। কান্নার পরে কথা বলতে পারছে না। উষার কান্না শব্দে রিনি উঠে এলো। ওর ঘুমও ছুটে গেল। তড়িৎ গতিতে উষাকে নিয়ে রুমে বসালো। পেটে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কান্না করছিস কেন? এ উষা, কথা বল। উষা কান্না থামে কোনো মতে বলো, তোমার দেবর কথা বলছে না। এই দেখো, আমি তাকে ডাকছি, উনি কথা বলছেন না। আবার ঝগড়া করছিস দুজন? উষা দুদিকে মাথা নাড়ালো, এর অর্থ না। রিনি জিজ্ঞেস করলো, তাহলে কি হয়েছে? উষার কান্না থামার নামই নিচ্ছে না। মাহিন ওকে পানি এনে দিল। উষা পানির গ্লাস হাতে নিতেই মাহিন বলল, হয়তো নেটওয়ার্কের সমস্যা। উষা পানি খেয়ে নিজেকে কিছুটা শান্ত করলো। অন্তঃপর বলল, না, নেটওয়ার্কের সমস্যা না। ওপাশ থেকে বিকট একটা শব্দ হয়েছে। তারপর থেকে উনি চুপ করে গেছেন। আমি তো ডাকছি, তবুও আমার ডাকে সাড়া দিচ্ছেন না। মাহিনের কপালে ভাঁজ পড়ল। চট জলদি বিছানার পাশ থেকে ফোনটা তুলল। উষা তখন সমান তালে কেঁদে চলছে, রিনিকে বোঝাচ্ছে। কিন্তু উষা বুঝলে তো, ও রিনিকে নিজের অবস্থা বোঝাতে পারছে না। মেয়েরা কী অবস্থায় আছে, কি হয়েছে? ওর মনের মাঝে কেমন অস্বাভাবিক অস্থিরতা শুরু হয়েছে। ওর মনের অবস্থাটা কেউ বুঝতে পারছে না। মাহিন মেহরাবের নাম্বার ডায়াল করতে করতে বলল, ও তো হোটেলের ভিতর আছে, সেখানে বিকট শব্দ হবে কী করে? তুমি হয়তো ভুল শুনছো উষা। আর আমি ওকে জিজ্ঞেস করছি, ও কেন তোমার সাথে কথা বলছে না? ভাইয়া ওকে বকে দিব। উষা কান্নার মাঝে বলো, উনি তো হোটেলে নেই। মাহিনের কপালে ভাঁজ পড়লো। ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, মেয়েরা হোটেলে নেই তো কোথায়? ওর তো মিটিং শেষ করে হোটেলে ফিরে আসার কথা। মিটিং শেষ করে আসার পথে আমার সাথে কথা হয়েছে তো। ও বলে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তাহলে ও কোথায় গেল? কথাগুলো বলতে বলতে মাহিন বার দুয়েক মেহরাবকে কল দিয়েই ফেলছে। ওপাশে থেকে কল রিসিভ হচ্ছে না। মাইন্ড ফেল কল লাগালো মেহনারের নাম্বারে। না, এবারও ওপাশ থেকে কেউ কল রিসিভ করলো না। মাহিন এবার চিহ্নিত গলায় বলল, মেহরাব তো কল রিসিভ করছে না। দাঁড়াও, আমি হোটেলের ম্যানেজারকে কল করছি। মাহিন ব্যস্ত হাতে কল লাগালো হোটেলের ম্যানেজারের নাম্বারে। কাজের ক্ষেত্রে গাজীপুরে এলে বেশিরভাগ সময় ওদের এই হোটেলের ওটা হয়, সেই জন্য ম্যানেজারের সাথে ওদের বেশ ভালোই পরিস্থিতি হচ্ছে। রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। মাহিন একবার উষার দিকে তাকালো। মেয়েটা অনবরত কেঁদেই চলছে। উষার দিক থেকে দৃষ্টি সরিয়ে মাহিন ম্যানেজারকে জিজ্ঞেস করলো, মেহরাব কি ওর রুমে আছে? ছেলেটা ফোন ধরছে না। আপনি একটু ওর খোঁজ নিন তো, তারপর আমায় জানানো কোথায়। ম্যানেজার অত্যন্ত সোজাসুরো বলল, আপনি 2 মিনিট লাইনে থাকুন। স্যার, আমি আপনাকে এক্ষুনি খবর দিচ্ছি। ম্যানেজার সাহেব মাহিনকে লাইন থাকতে বলে সাথে সাথে একজন স্টাফকে পাঠালো মেহরাবের খোঁজ নিতে। মিনিটের মাথায় স্টাফ নেমে এসে জানালো, ম্যানেজার সাহেব বলো স্যার, মেহরাব স্যার রুমে নেই। উনি প্রায় আধা ঘন্টা আগে চেক আউট করে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ও আচ্ছা। মাহিন পড়ে গেছে চিন্তায়। ছেলেটা এই রাতের বেলায় বের হলো কেন? ও তো কাল সকালে রওনা দেওয়ার কথা ছিল। তাহলে হুট করে কী এমন হলো যে রাতের বেলায় বের হলো? কাউকে কিছু জানায় উনি। মাহিন এগিয়ে গিয়ে বলল, মেহরাব নাকি হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছে। উষা, তুমি জানো কি কিছু হয়ে জানো? মেহরাব তোমায় কিছু বলেছে যে ও বেরিয়ে পড়েছে বা কিছু? উষা কান্না থামিয়ে ভাবলো, হ্যাঁ, মেহরাবের সাথে ওর তো কথা হয়েছে। দুজনে বেশ ভালো সময় কাটছিল। কিন্তু কী থেকে কী হলো? হ্যাঁ, উষা একে একে শুরু থেকে সব খুলে বলো। মাইনের কপালে ভাঁজ পড়লো। কী এমন হলো যে বিকট শব্দ হলো? মেহরাব ড্রাইভ করার হাত বেশ ভালো।
এদিক সেদিক হওয়ার চান্স তেমন নেই, তবুও বলা যায় না। মাহিন উষা থেকে ঘটনা শুনে তড়িঘড়ি কল লাগালো পরিচিতি একজনকে। সে কল তুলতে তাড়াহুড়া করে বলো, মেহরাব হোটেল থেকে বেরিয়েছে, দেখো তো কোথায় আছে, ওর খবর নিয়ে আমায় জানাও তো। কথা শেষ করে ড্রেসিং টেবিলের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যেতে নিলে পিছন থেকে ডেকে উঠল রিনি। এত রাতে কোথায় যাচ্ছ? গাজীপুর যাব। এখন? হ্যাঁ, শুনতে পেলে তো মেহরাবের কোনো খবর নেই। কি হয়েছে, কোথায় আছে? ভাই আমার কিছুই জানি না। ঠিক আছে যাও। মাহিন যেতে নিলে উৎসাহ উঠে দাঁড়ালো, বলল, আমিও আপনার সাথে যাব ভাইয়া, তুমি এখানে থাকো। আমি যেয়ে ওর খবর তোমায় জানাবো, আর ইচ্ছে মতো ওকে বকে দিব। আমি এখানে হাত গুটে বসে থাকতে পারবো না, আমার মন মানবে না। প্লিজ ভাইয়া, আমি যাব, আপনি না করবেন না। মাহিন আর কিছু বলার মতো পেল না। মেয়েটার অবস্থাও কিছুটা হলেও বুঝলো। মেয়েটা মেহরাবকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু স্বীকার করতে চায় না। মাহিন মুখে বলল, আসো। মাহিন উষা বেরিয়ে পড়ল। মাহিন ড্রাইভ করছে, পাশে বসে আছে উষা। ওর দৃষ্টি বাহিরে, তবে মনের মাঝে বইছে উত্থাল পাতাল ঢেউ। দৃষ্টি গিয়ে ঠেকল হাতে থাকা ফোনের দিকে। উষা কিছু মনে পড়তে আবার ডায়াল করলো মেহরাবের নাম্বারে। রিং হচ্ছে, একবার দুবার তিনবার। বাজতে বাজতে কল কেটে গেল, কিন্তু রিসিভ হলো না। উষা আবার ডায়াল করলো, ঘটনা একই ঘটলো, রিসিভ হলো না। উষার ইচ্ছে করলো হাতে থাকা ফোনটা আছাড় দিতে, কিন্তু দিল না। মনের মাঝে অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে উষার প্রিয় জিনিসটা ক্রমেই ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। উষা বারবার চাচ্ছে জিনিসটাকে আঁকড়ে ধরে রাখতে, কিন্তু সেটা ওর থেকে দূরে চলে যাচ্ছে। একটু একটু করে হারিয়ে যাচ্ছে কালো আঁধারের মাঝে। এর মাঝে মাহিনের কাছে কল এলো। মাহিন ফোনটা উষাকে রিসিভ করতে বলো। উষা রিসিভ করতে উপাস থেকে কেউ বলো, ভাই মেহরাবের কোনো খবর পাচ্ছে না। আশেপাশে খুঁজেছি, কিন্তু ওকে বা ওর গাড়ি কিছুই পাইনি। মাইন্ড ড্রাইভ করতে করতে বলো, ভালো করে খুঁজেছিস? আধা ঘন্টার কত দূর যাবে? বেশি দূর যেতে পারিনি, আশেপাশেই আছে। আমি প্রায় এসে পড়েছি, তুইও খোঁজ কর, আমিও আসছি। কল কেটে দিল। মাহিন বেশ জোরে সরে গাড়ি চালাচ্ছে, গাড়ির স্পিড 90-100 এর মাঝে। রাত হওয়ায় ফাঁকা রাস্তা। মেয়েরাবের সবাই বেপরোয়াভাবে গাড়ি চালানো। রাগ হলে বা ওর কথার ওদিক ওদিক হলেই রাগে গজগজ করতে করতে বেরিয়ে যেত। সেদিক থেকে মাহিন শান্তশিষ্ট ছেলে, কিন্তু আজ মাহিনেরও ভাইয়ের টেনশনে মাথা ঠিক নেই। সবসময় মেহেরাবকে আস্তে গাড়ি চালাবি, স্পিড যেন 50-60-এর মাঝে থাকে। বলা ছেলেটাও আজ স্পিড গাড়ি চালাচ্ছে। মাহিনের মনের মাঝে তুফান বইছে। উষার কথা শুনে কিছুটা আঁচ করতে পেরেছে, তাও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। ও ভেঙে পড়লে উষার অবস্থা আরও বেগতিক হবে। তাই নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। ওরা প্রায় কাছাকাছি চলে এসেছে, আর আধা ঘন্টা দূরত্ব হোটেলে। কিছুটা এগিয়ে যেতে নজর পড়ল হাইওয়ে রাস্তার মাঝে 2-3টা গাড়ি ভিড় করে রাখা। অনেক মাঝে জড়সড়ো হয়েছে সেখানে। মাহিনের ভুরু কুঁচকে এলো। পাশ কাটিয়ে যাওয়ার সময় কী ভেবে যেন গাড়ি থামালো। একজনকে ডেকে জিজ্ঞেস করলো, এখানে কি হয়েছে? প্রাইভেট কার আর ট্রাকের মাঝে সংঘর্ষ হয়েছে। মাহিনের বুকের মাঝে ড্রিপ করে উঠল। খেয়াল করে দেখলো হোটেল থেকে এখানে আসতে আধা ঘন্টার মতো সময় লাগে। সাথে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মনের মাঝে বাজে চিন্তা এলো। মাহিন নিজেই নিজেকে বোঝালো, ওর ভাইয়ের কিছু হতে পারে না, পারে না কিছু হতে। পাশ থেকে এক বয়স্ক মানুষ বলে উঠল, ইস, ছেলেটার কী অবস্থা হয়েছে, বাঁচবে বলে মনে হচ্ছে না। আহারে, কোন মায়ের সন্তান কে জানে। এটুকু বয়সে ছেলেহারা হবে মাটা, কিভাবে নিজেকে সামলাবে আল্লাহই মানলো। এমন সোনার টুকরো ছেলেটা। লোকটার কণ্ঠে আফসোস। মাহিন গাড়ি থেকে নেমে এলো। এর মাঝে সেখানে ওর পরিচিত লোকটা এলো। দুজন নেমে এগিয়ে গেল। ওদের পিছু পিছু উৎসাহ নামলো। ওর বুক কাঁপছে, অস্বাভাবিক হচ্ছে হৃদস্পন্দন। সবাইকে পেরিয়ে একদম সামনে যেতে উষা থমকে গেল। এটা মেহরাবের গাড়ি, হ্যাঁ, এটা মেহরাবের গাড়ি। উষা চিনতে ভুল হয়নি। এই গাড়িতে কত শত দুষ্টু মিষ্টি স্মৃতি দুজনের। সেই গাড়ি উষা কী করে চিনবে না? গাড়ির সামনেটার অবস্থা খুবই খারাপ। গাড়ি যেয়ে লেগেছে গাছের সাথে। গাড়ির গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। মাহিন এতক্ষণে নিজেকে সামলালেও এখন আর সামলাতে পারল না। উষা মেয়েটাকে কি বলবে? পাশের চোখপথেই নজর পড়ল উষার দিকে। মেয়েটা নিশ্চয়ই চোখের সামনের দিকে তাকিয়ে আছে। কোনো অনুভূতি নেই ওর মাঝে, যেন অনুভূতিহীন পাথরে পরিণত হয়েছে। পাশে থাকা ছেলেটা মাহিনকে আগলে নিল। জিজ্ঞেস করলো, অ্যাক্সিডেন্ট করা লোকেদের কোথায় নেওয়া হয়েছে, কেউ বলতে পারবেন? সবার মাঝ থেকে একজন বলল, সিটি হসপিটালে।
সিটি হসপিটাল কাছেই, এখান থেকে যেতে মিনিট 5 লাগবে। ছেলেটা তড়িঘড়ি মাহিনকে বলল। ভাই চলো আমরা তাড়াতাড়ি হসপিটালে যাই, দেখি কি অবস্থা। মাহিন সম্মতি জানালো। ছেলেটা নিজে গাড়ি রেখে মাহিনের গাড়ি এসে বসলো। মাহিন এগিয়ে আসলে নিলেও পেছন ফিরে তাকালো। উষা এখন আগের ন্যায় পাথর মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। মাহিন উষার কাছে যেয়ে বলল, উষা চলো। উষার কানে কথা ঢুকলো কিনা বোঝা গেল না, তবে ধীর পায়ে এগিয়ে গেল, কোনো বাক্য ব্যয় না করে গাড়িতে উঠে বসলো। মিনিট কয়েকের ব্যবধানে গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। কেউ নামার আগে উষা নেমে পড়ল। উদুভ্রান্তের ন্যায় এগিয়ে গেল হসপিটালের ভেতরে। ওর পা কাঁপছে, শরীর ভেঙে আসছে, তবু উষা হেঁটে চলছে। ওকে যে যেতেই হবে, পৌঁছাতে হবে কাঙ্ক্ষিত মানুষটার কাছে। রিসেপশনে যে জিজ্ঞেস করার মতো কিছু খুঁজে পেল না। বাসা হারিয়ে ফেললেও সব সব তালগোল পাকিয়ে যাচ্ছে, কান্না গলায় আটকে গেছে। এর মাঝে মাহিনার ছেলেটা চলে এলো। ছেলেটা রিসেপশনে জিজ্ঞেস করলো, মেহরাব মির্জা নামে কেউ এখানে ভর্তি হয়েছে? রিসেপশনে থাকা মেয়েটা একটা ফাইল নাম খুঁজলো কিন্তু পেল না। বলল, সরি ম্যাম, এই নামে কেউ অ্যাডমিট হয়নি। ছেলেটা বুদ্ধি করে জিজ্ঞেস করলো, কিছুক্ষণ আগেই হাইওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের হওয়া পেশেন্টের কোনো রুমে আছে বলতে পারবেন? তাদের মাঝে একজনের অবস্থা গুরুতর, তাতে ওটিতে নেওয়া হয়েছে, অপারেশন চলছে। ওটি সোজা যেয়ে বাম দিকে, তারপর পাশের। মেয়েটার কথা শেষ করতে না করতে বাকিরা শোনার প্রয়োজন বোধ করল না। উষা সোজা মেয়েটার বলা মতো সেদিকে হাঁটা দিল। উদ্ভ্রান্তের নিয়ে চলছে মেয়েটা, হুঁশ জ্ঞান কিছুই নেই, পা জড়িয়ে আসছে। উষার কানে কেবল মেহরাবের কথাগুলোই বাজছে। এখন এভাবে দূরে ঠেলে দিচ্ছ তো, যখন থাকবো না তখন খুঁজেও পাবে না। হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে, তাও আমায় পাবে না। মেহরাবের কথা বলাগুলো উষার কানে তীব্রভাবে বাজছে। এই মুহূর্তে উষা কথাগুলোর মানে বুঝতে পারছে। হন্য হয়ে খুঁজছে ও মানুষটাকে, কিন্তু সে কোথায়? সে কেন এসে দেখা দিচ্ছে না? কেন এমন করছে লোকটা ওর সাথে? সে কি জানে না উষার হাতে কষ্ট হচ্ছে, পা ভেঙে আসছে, বুকের মাঝে দম আটকে আসছে? তাহলে কেন এসে দেখা দিচ্ছে না? এসে বলছে না, এই যে বউ, আমি এখানে। কেন করছে না লোকটা এমন? লোকটা তো ওকে আশা দিয়েছে যে সকালে চোখ খুলে তাকে দেখবে, কিন্তু সে কই? ভাবনার মাঝে উষা ওটির সামনে এসে দাঁড়ালো। এমন সময় ওটির লাইট নিভে গেল। ওটির সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে। ডক্টর গম্ভীর মুখে বেরিয়ে এলো, নির্দর মতো আড়লো। সরি, রোগীকে বাঁচানো সম্ভব হয়নি, আনতে দেরি করে ফেলছেন আপনারা। নিষ্ঠুরে নেয় বাক্য আছড়ে চলে গেল। মাহিনও এসে দাঁড়ালো, শুনল ডক্টরের পার্শ্বক বাক্য। মিনিটের ব্যবধানে একটা স্ট্রাকচার বাহিরে এনে রাখা হলো সাদা কাপড়ে জড়িয়ে রাখা মানুষটার উপর। উষা নিজেকে আর সামলে রাখতে পারল না, ধপ করে বসে পড়ল ফ্লোরে। ওর পাগুলো ভেঙে আসছে, দম বন্ধ হয়ে আসার জোগাড়। উষা চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আপনি পাষাণ মিস্টার মেহরাব, আপনি কথা দিয়ে কথা রাখেননি। আপনি বলেছিলেন খুব শিগগিরই আমার কাছে ফিরে আসবেন। তবে তবে সাদা কাফনে কেন এসেছেন? আমায় এত জ্বালিয়েও আপনার শান্তি হয়নি, এখন আবার নতুন রূপে জ্বালাতে এসেছেন। নিশ্চুপ নিস্তব্ধ পরিবেশ, কারো মুখে কোনো কথাই নেই। নাকে ভেসে আসছে ফিনালের তীব্র বাজে গন্ধ। হসপিটালের করিডোরে পড়ে রয়েছে সাদা কাপড়ে ঢাকা দেহ বিশিষ্ট স্ট্রাকচার। কেউ সাহস করে এগিয়ে যাচ্ছে না, সবাই যেন থমকে গেছে। থমকে আছে পরিবেশ, সবাই নিশ্চুপ। থমকে যাওয়ার মাঝে সাহস করে উঠে দাঁড়ালো উষা। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে চললো সামনের দিকে। ওকে দেখে মনে হচ্ছে মেয়েটা নিজের মাঝে নেই, ঘড়ির মাঝে আছে। এক পা করে এগিয়ে যেয়ে স্ট্রাকচারের সামনে গিয়ে দাঁড়ালো। কম্পনরত হাত বাড়িয়ে দিয়ে ছুঁতে চাইল সাদা কাপড়ে মোড়ানো মানুষটাকে, তবে ওর অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন, অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস ওকে সেটা করতে দিল না। কেঁপে উঠল উষার ছোট অন্তরাত্মা। উষা কম্পনরত কণ্ঠে বলল, মেহরাব, এই মেহরাব, আপনি শুনছেন আমার কথা? এই কথা বলুন না। আপনি এভাবে শুয়ে আছেন কেন? আপনার কি হয়েছে? আপনার কিছুই হয়নি। আপনি উঠে বসুন, কথা বলুন আমার সাথে। এই দেখুন, আমি আপনার নাম ধরে ডাকছি, আপনার কথা শুনতে চাইছি। আপনি আমায় ফিরিয়ে দিবেন, কথা বলবেন না আমার সাথে? এমন করছেন কেন আপনি আমার সাথে? উষা একটু থামলো, অন্তঃপর আবার বলা শুরু করলো, আপনি আমায় ইচ্ছে করে জ্বালাচ্ছেন তাই না? আমি আপনাকে এতদিন জ্বালিয়েছি বলে আপনিও আমায় জ্বালাচ্ছেন তাই না? যেই বুঝেছেন আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেছি, সেই আমায় জ্বালানো শুরু করেছেন তাই না?
আপনি আমাকে যত ইচ্ছে জ্বালান, তবু উঠুন, কথা বলুন আমার সাথে। এই মেহেরাব, শুনছেন? উঠুন না। উষা এবার মাহিনের কাছে গেল। মাহিন পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। উষা মাহিনের কাছে যেয়ে অভিযোগের সুরে বলল, ভাইয়া তোমার ভাবিকে উঠতে বলো, ওনাকে আমার সাথে কথা বলতে বলো। তুমি না বলেছ তোমার ভাইকে বকা দিবে? উনি কেন আমার সাথে কথা বলছে না সেটা জিজ্ঞেস করো। ভাইয়া বলো না ওনাকে উঠতে, আমার সাথে কথা বলতে। মাহিন কিছু বলতে পারলো না, তবু অনেক কষ্টে নিজেকে সামলে কোনো মতে বলো, উষা বোন আমার, পাগলামো করে না, একটু শান্ত হও। শুনলে তো ডক্টর কি বলল? উষা চিৎকার করে বলে উঠল, ডক্টর কি বলেছে? ওনার কথা আমি মানি না। মিস্টার মেহরাবের কিচ্ছু হতে পারে না। তোমার ভাই ইচ্ছে করে আমার জ্বালাচ্ছে। একটু পর দেখবে উনি উঠবেন, আমার সাথে কথা বলবেন। ওনার কিচ্ছু হয়নি। উনি কলে আমায় বলেছে উনি সকাল সকাল আমার কাছে চলে আসবে। উনি ওনার কথা রাখবে। তোমার ভাইয়ের কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না ওনার। উষা পাগলামো করছে, পাগলের ন্যায় আচরণ ওর। কোনো উন্মাদ সত্তা যেন ভর করেছে ওর ওপর। উষা যেন এর মাঝে নেই, পাগলের ন্যায় পোলাপ বকছে। ওনাকে আমার কাছে ফিরতেই হবে। ওনার কিছু হতে পারে না, পারে না ওনার কিছু হতে। বলতে বলতে উষার কণ্ঠে ক্ষীণ হয়ে আসে, শরীর আর সায় দিচ্ছে না। চোখগুলো কান্না করতে করতে বুঝে গেল শরীরে সকল ভার ছেড়ে দিতে চাইছে। ক্লান্তি এসে ভর করেছে শরীরে। উষা নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। ধীরে ধীরে ঢলে পড়ে যেতে নিল। উষা পড়ে যেতে নিলে কেউ একজন দূর থেকে দৌড়ে এলো। পড়ে যাওয়ার আগেই নিজের প্রেয়সীকে বুকে আগলে নিল। শুভ্ররাঙা হসপিটালের বেডে অবচেতন হয়ে পড়ে আছে উষা। মেয়েটার জ্ঞান ফেরার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সেলাইন চলছে, কেটে গেছে 2 ঘন্টা, তবু উষার জ্ঞান ফেরার কোনো লক্ষণই নেই। একই ভঙ্গিতে পড়ে রয়েছে হসপিটালের বেডে। একটু দূরে সবাই বসে আছে এক মানব, মুখে তার চিন্তার রেশ, কপালে পড়েছে বেশ কয়েকটা ভাঁজ। 2 হাতের ওপর ভর করে থুতনিতে রেখে সে কখন থেকে অপেক্ষার প্রহর গুনছে। না, মেয়েটার জ্ঞান ফেরার কোনো দামই নেই। মানব আর ধৈর্য ধরতে পারল না, হন্তদন্ত হয়ে চিৎকার করে ডাকলো নার্সকে। সেকেন্ডের ব্যবধানে একজন নার্স এসে তার সামনে দাঁড়ালো। মানব গম্ভীর কণ্ঠ অধৈর্য নিয়ে একবার হাতে থাকা ঘড়ির দিকে দৃষ্টি দিয়ে শুধালো, ওর এখনো জ্ঞান ফিরছে না কেন? 2 ঘন্টা হয়ে গেছে, এখনো কেন জ্ঞান ফিরছে না? শেষের কথাটা যেন একটু ধমক দিয়েই জিজ্ঞেস করলো। নার্স কেঁপে উঠল, তোতলানো স্বরে বলল, আপনি চিন্তা করবেন না স্যার, খুব শিগগিরই ম্যামের জ্ঞান ফিরবে। আপনি একটু অপেক্ষা করুন। খুব শিগগিরই, খুব শিগগির করতে করতে 2 ঘন্টা কেটে গেল, আর কত অপেক্ষা করব? মানবীর চিৎকার বাহির থেকে মাইন ছুটে এলো। বলল, শান্ত হ, উষার জ্ঞান ফিরবে। এখানে তো ওনাদের কোনো দোষ নেই, শুধু শুধু ওনাদের উপর রাগ করছিস কেন? রাগ ঝাড়বো না তো কী করব? তুমি বুঝতে পারছো আমার বউ 2 ঘন্টা যাবৎ অজ্ঞান হয়ে আছে? আমার অনুভূতি কেমন? পাগল পাগল লাগছে আমার, বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। মেয়েটা না জানি কী অবস্থায় ছিল সে সময়। দুটোই পাগল, একজনের থেকে আরেকজন কম না। মাহিন ইশারায় নার্সকে চলে যেতে বলল। নার্স চলে যেতে শান্ত কণ্ঠে বলল, শান্ত হ, খুব শিগগিরই উষার জ্ঞান ফিরবে। মিলিয়ে নিস আমার কথা। মাহিন যেভাবে এসেছিল ঠিক সেভাবে চলে গেল। মানব এক পা করে এগিয়ে গিয়ে বেডের পাশে বসলো। অন্তঃপর হাতের মুঠোয় পুরে নিল প্রেয়সীর হাত, চুমু খেলো হাতের উল্টো পিঠে। অন্তঃপর হাতখানা স্পর্শ করালো বুকে। এতক্ষণ বুককে কিছুটা শান্তি লাগছে। চোখের পাতা কাঁপছে। উষার জ্ঞান ফিরে এসেছে, পিট করে চোখ খোলার চেষ্টা করলো। চোখের সামনে ভেসে উঠল পুরুষিলার বুক। আশেপাশে তাকে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। নিজেকে পুরুষিয়ার আলিঙ্গনে আবিষ্কার করতেই চমকে উঠল, কে এই পুরুষ? ওকে এভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে কেন? ধড়পড় করে উঠতে বসতে চাইল উষা, তবে পারল না। ব্যর্থ হয়ে পড়ে গেল পুরুষটির বুকে। উষা ছোটাছুটি শুরু করলো। পুরুষটির ঘুমে ব্যাঘাত ঘটল যেন। নিশ্চিন্তে একটু চোখ বুজেছিল। ঘুমের রাশ না কাটিয়েই বলল, ব্যাঙের মতো লাফালাফি না করে একটু ঘুমাতে দাও তো। উষা থমকে গেল। ও কানে ঠিক শুনল তো, নাকি ভ্রম? মনে করার চেষ্টা করলো জ্ঞান হারানোর আগের স্মৃতি। একটু চেষ্টা করতে স্মরণ হতে বিস্ম ঘটল। উষার ভিতরটা নড়ে উঠল। এটা কি সত্যি, নাকি ওর স্বপ্ন বা কল্পনা? ও ঠিক শুনল তো? না, কল্পনা হওয়ার সুযোগ নেই। মানুষটা এখনও ওকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে। উষার বিশ্বাস হলো না। মানুষটাকে ঠেলতে ঠেলতে বলল, কি আপনি? পরনারীকে এভাবে জড়িয়ে ধরতে লজ্জা লাগছে না? ছাড়ুন ছাড়ুন বলছি, অসভ্য লোক। উষার যন্ত্রণায় মানুষটা উঠে বসলো।
ঘুম ঘুম কণ্ঠে বলল, নিজের ৩ কবুল পরা বউকে জড়িয়ে ধরেছি, কোনো পরনারীকে না। মানুষটা উঠে একদম উষার বরাবর বসলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, নিজের ৩ কবুল পরা বউকে জড়িয়ে ধরেছি, কোনো পরনারীকে না। মানুষটা উঠে একদম উষার বরাবর বসলো। এতক্ষণ মানুষটার মুখ দেখা যায়নি, এখন পুরোপুরিভাবে স্পষ্ট। উষা থমকে গেল। ওর মুখ থেকে কোনো কথা বের হলো না। কাঙ্ক্ষিত মানুষটাকে এত প্রতীক্ষার পর নিজের দু চোখের সামনে দেখে ওর কথা বলা বন্ধ হয়ে গেছে। হারিয়ে ফেলছে কথা বলার ভাষা। সকল কথা যেন গলায় আটকে গেছে। নিশ্চয়ই চোখের নিষ্পলকভাবে চেয়ে রইল সামনে বসা পুরুষটার দিকে। উষার একবারের জন্য মনে হচ্ছে মানুষটি সত্যি সত্যি ওর সামনে বসে আছে। পরক্ষণই সেই সময় বিষাক্ত ঘটনা মনে পড়তেই মনে হচ্ছে ওটা ওর কল্পনা। ওর মনে হয়তো স্বপ্ন দেখছে। স্বপ্ন ভেঙে গেলে আবার সব ঘটনা পুনরাবৃত্তি হবে। মনের মাঝে একরাশ আশঙ্কা নিয়ে দূর দূর কাঁপতে থাকে। বুকের সাহস জুগিয়ে হাত বাড়িয়ে দিল মেহরাবের পানে। উষার হাত কাঁপছে, যেমন তেমন ভাবে না, অসম্ভব রকম কাঁপছে মেয়েটার হাত। উষা কাঁপা কাঁপা হাত নিয়ে রাখলো মেহরাবের গালে। মেয়েরা বুঝতে পারল উষার মাঝে বয়ে চলা ঝড়ের অস্বস্তি। উষা কম্পনরত কণ্ঠে বলল, আপনি? হ্যাঁ আমি। আমি ছাড়া অন্য কারো থাকার কথা ছিল নাকি? উষার এখনও বিশ্বাস হচ্ছে না যে মেহেরাব ওর সামনে বসে আছে। লোকটার বিখ্যাত সেই তেরা কথা বলার ধরন, সোজা কথা যেন তার মুখ দিয়ে বেরই হয় না। উষা ফের বলল, আপনি কি সত্যি আমার সামনে বসে আছেন, নাকি এটা আমার স্বপ্ন বা কল্পনা? আপনি আবার উদা হয়ে যাবেন না তো? ঘুমিয়ে দেখব আপনি নেই। আশেপাশটা ফাঁকা মরুভূমির ন্যায় ধুধু করছে। এটা কি সত্যিই আপনি মিস্টার মেহরাব, নাকি আমার ভ্রম? মেহরাব মেয়েটার আকুলতা বুঝলো। মাহিন একে একে উষার পাগলামো কাণ্ড সব ওকে বলছে। মেহরাব চুপচাপ কেবল শুনিয়ে গেছে সেই কাহিনী। এখন যেন নিজের চোখে পিয়সীর উন্মাদনা দেখছে, তার সাক্ষী হচ্ছে। আনন্দ পুলকিত হয়ে উঠল মেহরাবের হৃদয়। তবে উষার কথা ভাবতে আনন্দে মাটি চাপা পড়ে গেল। মেয়েটা এখনও একটা ঘোরের মাঝে আছে। আগে ওকে ঘোর থেকে বের করে আনতে হবে। জানাতে হবে মেহরাবের অস্বস্তি। মেয়েটাকে আগে স্বাভাবিক করা জরুরি। মেয়েরা প্রতি উত্তর বলল, তুমি কোনো ভুল দেখছো না তো? এই যে আমি সশরীরে তোমার সামনে বসে আছি, তোমার মিস্টার মেহরাব তোমার সামনে বসে আছে মিসেস মেহরাব। উষার এখনো বিশ্বাস হচ্ছে না। আরেকবার অবিশ্বাস্য কণ্ঠে শোধালো, এটা সত্যিই আপনি তো? মেহরাব ধৈর্য সহকারে উত্তর করলো, হ্যাঁ আমি। এতে একটুও ভুল নেই। আর না তুমি স্বপ্ন দেখছো। বলেছিলাম না সকাল হতে তুমি নিজেকে আমার বুকে আবিষ্কার করবে। আমার কথা মিলল তো? উষা ঝাঁপিয়ে পড়ল মেহরাবের প্রশস্ত বুকে, শক্ত করে জড়িয়ে ধরল মেহরাবকে। হঠাৎ এমন আক্রমণে মেহরাব একটু পিছিয়ে গেল। ও ভাবেনি হুট করে উষা এমন আক্রমণ করে বসবে। নিজেকে সামনে নিয়ে ও নিজেও উষাকে জড়িয়ে ধরল। উষা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে মেহরাবকে, যেন ছেড়ে দিলেই মেহরাব আগের ন্যায় হারিয়ে যাবে। সেই ভয়ে মেয়েটা কুড়ে কুড়ে খাচ্ছে। জড়িয়ে ধরা অবস্থায় উষা বলা শুরু করলো, আপনি সেই সময় কথা বলছিলেন না কেন? এমন চুপ করে গিয়েছিলেন কেন? জানেন কতবার ডেকেছি আপনাকে? আপনি একটা পাষাণ। এতবার ডাকার পরও একবারও সাড়া দেননি। উল্টো আমায় কিভাবে আরও জ্বালানো যায় সেই ফোন দিয়ে এঁটে বসেছেন। আপনি জানেন সেই সময় আমার কেমন অনুভূতি হয়েছিল? ডক্টর যখন বলল পেশেন্টকে বাঁচানো যায়নি, শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। দম বন্ধ হয়ে আসছিল, হাত বা অবশ হয়ে যাচ্ছিল, মস্তিষ্ক কাজ করছিল না। কেমন অনুভূতি হয়েছে বলে বোঝানোর মতো না। আপনি পাষাণ মানুষ, আপনি বুঝবেন না। ইচ্ছে করে জ্বালিয়েছেন আমায়। আপনার সাথে আমার কোনো কথা নেই। ছাড়ুন, ছাড়ুন আমায়। উষে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করলো, কিন্তু মেহরাব ছাড়ল না। আর না এক চুল নড়তে দিল। একইভাবে মিশিয়ে রেখে বলল, কার এত সাহস বলো যে তোমায় জ্বালাবে? মেহরাব মিসেসকে কে জ্বালিয়েছে শুনি? উষা গাল ফুলিয়ে বলল, কে আবার? আপনি? অবাক হওয়ার ভান করে মেহরাব বলল, আমি? আমি আবার কি করলাম? উষা চোখ পাকিয়ে বলল, এ তো কাণ্ড ঘটানোর পর বলছেন আপনি কি করলেন? আমি ভাবলাম কি না হলো। টেনশনে মাথা ফেটে যাচ্ছিল। এখানে এসে দেখি সাহেব দিব্যি আছে। আমার দুশ্চিন্তায় রাখার পায়তারা সব। মেহেরাব উষাকে নিজে থেকে সরালো। ইশারায় কপাল ইঙ্গিত করে বলল, তোমায় কি মনে হয় আমি ইচ্ছে করে এত কিছু করেছি? তোমায় টেনশনে রেখেছি? উষা মেহরাবের ইশারায় তাকালো না, মুখ ঘুরিয়ে নিল, ভেঙচি কেটে বলল, তা নয়তো কি? মেহরাব উষা থুতনিতে হাত রেখে ওকে নিজের দিকে ফেরালো। অন্ধপর বলল, এরপরও বলবে আমি তোমার ইচ্ছে করে কষ্ট দিয়েছি? উষা পূর্ণ দৃষ্টিতে তাকালো মেহরাবের দিকে।
চোখ গিয়ে আটকালো মাথার ব্যান্ডেজের দিকে। উষা এতক্ষণ খেয়াল করেনি। ও তো ব্যস্ত ছিল মানুষটার অস্বস্তি প্রমাণ করতে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মেহরাবের ব্যান্ডেজে। পুরো কপাল ছেয়ে আছে শুভ্র রাঙা ব্যান্ডেজ। ব্যথা করছে। এতক্ষণ করছিল। পেয়সী ছোঁয়া পেয়ে ব্যথা প্রমাশিত হয়ে গেছে। অসভ্য লোক। উষার কথা হো হো করে শব্দ করে হেসে উঠল মেহরাব। উষা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরাবের প্রাণ খোলা হাসি দেখে। মানুষটাকে এভাবে খুব কম হাসতে দেখছে উষা। মেহরাব শব্দ করে কমই হাসে। ওর হাসি হলো মুচকি হাসি। ঠোঁটে নিয়ে হাসবে সবসময়। উষা মুগ্ধ কণ্ঠে বলে উঠল, আপনি সবসময় এভাবে হাসবেন মেহরাব? আপনাকে হাসলে ভীষণ সুন্দর লাগে। মেহরাব ঝুঁকলো উষার দিকে। বলল, তাই নাকি? হ্যাঁ, বউ যেহেতু বলেছে তাহলে তো হাসতেই হবে। তার সকল আবদার সব আখোপার। একটু থেমে কিছু মনে পড়তেই তড়িৎ গতিতে বলে উঠল, এক মিনিট, এক মিনিট। তুমি আমার নাম ধরে ডাকলে? আমি কি ঠিক শুনলাম? উষা ভড়কে গেল। কি ভুল করেছে বুঝতেই জিভে কামড় দিল। কথা ঘোরাতে বলল, কই, আমি তো আপনার নাম ধরে ডাকিনি। আপনি বোধহয় হয় ভুল শুনেছেন। মেহরাব দীনকণ্ঠে বলল, উহ, আমি ভুল শুনেছি? আমি ঠিক শুনেছি, এখন তুমি স্বীকার করো। বলেছি, এখন সে কথা বাদ দিয়ে কি হয়েছে সেটা বলুন। কথা বলছিলেন না কেন আপনি? এরপর কতবার কল দিয়েছি জানেন? মেয়েরা বলা শুরু করলো, কাল তোমার সাথে যখন কথা বলছিলাম এমন সময় সামনে তাকিয়ে দেখি একটু দূরে একটা বড়সড় ট্রাক ধেয়ে আসছে আমার দিকে। সম্ভবত ট্রাকের ড্রাইভার ড্রাগ ছিল। তাকিয়ে বাকিয়ে গাড়ি চালাচ্ছেন। ওই মুহূর্তে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। ট্রাকটা যখন আমার গাড়ি থেকে গুনে গুনে 10 হাত দূরে, সেই সময় স্তম্ভিত ফিরে আসে আমার। সাথে সাথে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি রাস্তার একপাশে নিয়ে আসার চেষ্টা করি। সামনে ছিল গাছ। ট্রাকের দিকে খেয়াল রাখতে গিয়ে সেটা খেয়াল করিনি। ফলস্বরূপ গাছের সাথে জোরে ধাক্কা লাগে। স্টিয়ারিংয়ের সাথে মাথা যেয়ে আঘাত লাগে। সাথে সাথে আমি জ্ঞান হারাই। এরপর কি হয়েছে আমি কিছুই জানি না। মেহরাব একটু থামলো, অন্তঃপর বলো, জ্ঞান পেতে নিজেকে আবিষ্কার করি হাসপাতালের বেডে। মাথাটা চিনচিনে ব্যথা করছিল। মনে পড়ল সেই সময়ের কথা। নিজের অবস্থান বোঝার চেষ্টা করলাম। আশেপাশে কেউ নেই। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে সেটাও জানি না। কেবিন থেকে বেরিয়ে হসপিটালের করিডোর ধরে এগিয়ে আসতে নিলেই শুনতে পাই অতি পরিচিত কণ্ঠস্বর, তুমি আজাহারি করছো। তোমার কণ্ঠ শুনে এবার নিজের মনে ভ্রম ভেঙে উড়িয়ে দেই। তারপর কী যেন মনে করে আবার এদিকে আসি। চোখে পড়ে ধীরে ধীরে ঢলে পড়ে যাওয়া তোমার দিকে। সাথে সাথে দৌড়ে আসি। তুমি ততক্ষণে জ্ঞান হারিয়েছো। তোমায় কেবিনে এনে সেলাইন দেওয়া হয়। তারপর ঘটনা তো তুমি জানো। এখন আমি তোমার সামনে। উষা হাঁ করে তাকিয়ে মেহরাবের কথা শুনছিল। এ তো ঘটনা ঘটে গেছে বিগত কয়েক ঘন্টা। উষা কিছু মনে পড়তে জিজ্ঞেস করলো, আপনার ফোন কোথায়? মেহরাব পকেটে খুঁজলো ফোন, কিন্তু পেল না। অন্তপর মনে পড়লো ড্রাইভিং করার ফোন গাড়ির সামনে রেখে কথা বলছিল। বলল হয়তো গাড়ির মধ্যে কোথাও পড়ে গেছে। উষা দীর্ঘশ্বাস ফেলে বলল, ফোন যেদিকে যাক যাক, আপনি সসালামে আছেন এই অনেক। এর মাঝে দরজা নক করলো কেউ। উষা ছিটকে দূরে সরে গেল মেহরাবের থেকে। মাহিন এসেছে। দাঁত কিলিয়ে বলো, মিস্টার অ্যান্ড মিসেস মেহরাব, আপনাদের কথা শেষ হলে আমরা বাসায় যেতে পারি? অনেকক্ষণ তো হলো। বাসার সবাই নিশ্চয়ই টেনশন করছে। উষা মেহরাবের একসাথে মাথা নেড়ে সায় জানালো। তিনজন বেরিয়ে পড়লো। কিছুটা এগিয়ে অপারেশন থিয়েটার সামনে যেতেই নজর এলো কোন দূরত্ব কিছু অপরিচিত মুখ। মাহিন জানালো এরা ট্রাক ড্রাইভারের বাড়ির লোক। ট্রাকে যেয়ে ধাক্কা খায় খাম্বার সাথে। ছেলেটার অবস্থা খারাপ ছিল। রাত হয়, সেই রাস্তা দিয়ে তেমন গাড়ি চলাচল করছিল না। তাই ছেলেটাকে হসপিটালে আনতে দেরি হয়ে গেছে। ছেলেটার বাড়ির লোকের কান্নার শব্দে উষার কলিজা খামচে ধরল। মনে পড়ে গেল কয়েক ঘন্টা আগে করা নিজের আহাজারির কথা। কিছুক্ষণ আগে হুবহু একই ধরনের পরিস্থিতিতে ছিল উষা। ও হারে বুঝতে পারছে প্রিয় মানুষের হারিয়ে যাওয়ার বেদনা। উষা মেহরাবের সাথে সেটে গেল। শক্ত হাতে আঁকড়ে ধরল মেহরাবের হাত। মেহরাব বুঝলো মেয়েটা ভীতি। নিজেও উষাকে নিজের সাথে জড়িয়ে নিল। পা বসালো সামনের দিকে। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। মেহরাব এখন পুরো সুস্থ। মাথায় ব্যান্ডেজ খোলা হয়েছে 15 দিনের মাথায়। মেহরাবের সুস্থতার পিছনে উষার অবদান অনেক বেশি। মেয়েটা সব ভুলে এক মনে মেহরাবের সেবা যত্ন করেছে। শায়লা বেগম বলে বেড়ান, উষার সেবা যত্নই নাকি তার ছেলে এত তাড়াতাড়ি সেরে উঠেছে। উষার হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলেছেন, এভাবে আমার ছেলেটাকে ভালোবেসে আগলে রাখিস মা।
আমার পরে আমার ঘাড়তলা ছেলেটাকে শুধুমাত্র তুই আগলে রাখতে পারবি। তুই ছিলিস বলেই ও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। স্বয়ং আমিও হয়তো ওর এতটা খেয়াল রাখতে পারতাম না যতটা তুই রেখেছিস। তুই ওকে ছেড়ে কোথাও যাস না, তোকেও অনেক ভালোবাসে। মায়ের মুখে ছেড়ে ভালোবাসার কথা শুনে লজ্জা পেল উষা। উষার লজ্জা পেতে দেখে সায়রা বেগম হাসলেন, মাথায় হাত রেখে হাত বুলিয়ে দিয়ে বললেন, এভাবে দুজন সবসময় একে অপরকে ভালোবেসে আগলে রাখিস। উষা সেদিন লজ্জায় সায়রা বেগমের সামনে এসে উঠে আসে। ও উঠকে আসতে সায়রা বেগম শব্দ করে হেসেই ফেলেন। হাসতে হাসতে বলেন, পাগলি মেয়ে একটা। ঘড়ির কাঁটা 12টা পর পেরিয়ে গেলেই মেহরাবের জন্মদিন। উষা অনেক কিছু প্ল্যান করেছেন, প্ল্যান মাফিক সব আয়োজন করেছেন। এখন শুধু কাঙ্ক্ষিত ব্যক্তির অপেক্ষা। মেহরাব এলো 8টা নাগাদ। উষা ওকে কিছু বুঝতে দিল না। রাত 12টা নাগাদ টেনে টুনে ছাড়ি নিয়ে এলো। সবাই একসাথে উইশ করলো মেহরাবকে। সবাই মিলে কেক কেটে খাওয়া দাওয়া পর্ব শেষ করেই রুমে ফেলল উষা। মেহরাব মাহিন সাথে নিয়ে কি যেন কথা বলছে। উষা এসে দাঁড়ালো ব্যালকনিতে। আকাশে থাকায় ন্যায় পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। একটু পরপর হিমেল হাওয়া এসে ছুটে দিয়ে যাচ্ছে উষার শরীর। আবেশে চোখ বুজে নিল উষা। খানিক বাদে ব্যালকনিতে পা রাখলো মেহরাব। মেহরাবের পরিস্থিতি টের পেতেই চোখ খুলে তাকালো উষা। মেহরাব এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল উষাকে। মুখ নামিয়ে উষার কানে লতিতে আলতো করে চুমু দিল। উষা কেঁপে উঠল মেহরাবের ছোঁয়ায়। মেহরাব ফিসফিসিয়ে বলল, আমার গিফট কোথায় মিসেস মেহরাব? গিফট? আমি তো কোনো গিফট আনিনি। সেটা বললে তো হবে না, আমার গিফট চাই মানে চাই, না দিলে হবে না। মেহরাব ঠোঁট উল্টো করে বলল, চোখ বন্ধ করুন। মেহরাব বিনা বাক্যে ব্যয় করে চোখ বুঝল। উষা পা উঁচু করে মুখটা মেহরাবের কানে বরাবর নিল। অন্তঃপর ক্ষীণকণ্ঠে বলো, ভালোবাসি মিস্টার মেহরাব। কখন কিভাবে আপনাকে ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি না। তবে এইটুকু জানি আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলছি। অপ্রিয় বলতে বলতে কখন যে আপনি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার স্থান দখল করে বসেছেন আমি নিজেও জানি না। তবে আপনাকে ভালোবাসি কখন অনুভব করলাম জানেন? মেয়েরা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল উষার পানে। উষা থেমে বলো, যখন আপনি কথা বলছিলেন না, আপনার সাড়া পাচ্ছিলাম না, তখন নিজেকে উন্মাদ উন্মাদ লাগছিল। 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল আপনি ছাড়া আমি বাঁচব না। আমার বেঁচে থাকার জন্য হলো আপনাকে সুস্থ স্বাভাবিকভাবে আমার চাই। চাই মানে চাই। সেই মুহূর্তে যে অনুভব করলাম আপনি নামক মানুষটাকে আমি কতটা ভালোবেসে ফেলছি। আপনি ছাড়া আর কোনো চিন্তাই আমার মাথায় আসছিল না। শুধুমাত্র আপনি ছিলেন আমার সকল চিন্তার কারণ। উষা একটু থেমে বুকে ভরে শ্বাস নিল। ফের বলল, ভালোবাসি। মেয়েরা এতক্ষণ এক মনে শুনছিল উষার অনুভূতি। উষা থামতে ধ্যান ভাঙলো। অন্তর বুকে হাত দিয়ে বলো, আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে পেয়ে আমি ধন্য মিসেস। এটা আমার জন্মদিনের সেরা গিফট। উষা কপাল কুঁচকে নিল। কোমরে হাত গুজে বলো, ধন্য হলে হবে না। আমার রিপ্লাই কোথায়? রিপ্লাই? কিসের রিপ্লাই? একটু আগে যেটা বললাম তার। মেয়েরাব মাথায় খাটালো। মনে পড়ার ভঙ্গিতে বলো, ও আচ্ছা দাঁড়াও বলছি। উষা অধিক আগ্রহী মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাব সিরিয়াস ভঙ্গিতে বলল, আমিও। উষা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, আমিও কি? আমিও ভালোবাসি। উষা মুখ ঘুরিয়ে নিল। ঠোঁট উল্টে বলো, এভাবে বললে হবে না। মেহরাব উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকা উষাকে আলিঙ্গন আবদ্ধ করলো। থুতনি দিয়ে রাখলো উষার ঘাড়ে। অন্তঃপর কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমিও আপনাকে অনেক অনেক ভালোবাসি মিসেস মেহরাব। থেমে জিজ্ঞেস করলো, এবার ঠিক আছে? উষা মাথা নেড়ে সায় জানালো। অন্তঃপর ফিক করে হেসে দিল। উষার সাথে সাথে মেহরাবও হেসে দিল। উষার হাসির শব্দ ঝংকার তুলেছে মেহরাবের বুকে। দূরের ওই আকাশে আর চন্দ্রও যেন হেসে উঠল ওদের সাথে। সাক্ষী হলো কপোত কপোতেই সিগ্ধ ভালোবাসার।